হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিড লার্ন গ্রো। আজ আমরা রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম শিক্ষা, ধনীরা অর্থ তৈরি করে। লেখক তার এক অভিজ্ঞতার কথা আমাদের বলেন। একটি কোম্পানির আয়তন ছোট করার জন্য এক ভদ্রলোক তার চাকরি হারায়। তাই সে তার পরিবার সহ কোম্পানির সামনে দাঁড়িয়েছিল এবং কোম্পানির মালিকের সাথে কথা বলতে চেয়েছিল। সে তার নতুন কেনা বাড়িটি হারানোর কথা ভেবে ভয় পাচ্ছিল। বেশিরভাগ লোক চাকরির নিরাপত্তা চায়, কিন্তু সেটা আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে শুধু আর্থিক নিরাপত্তা। লেখক আর্থিক শিক্ষা দেওয়ার সময় এটা বুঝতে পেরেছিলেন যে বেশিরভাগ লোক আত্মতন্ত্রের কারণে পিছিয়ে পড়ে। যখন কেউ স্কুল অথবা কলেজের পাঠ শেষ করে শিক্ষা জগতের বাইরে বাস্তব জগতে আসে, তখন সে বুঝতে পারে এখানে নম্বরের চেয়ে প্রয়োজন অন্য কিছু। লোকে এটাকে সাহস, আত্মবিশ্বাস, বেপরোয়া ভাব, বাহাদুরি দেখানো, ধৈর্য অথবা মেধা ইত্যাদি বলে থাকে। তবে সে যাই হোক, শেষ অবধি একজনের ভবিষ্যতের জন্য স্কুলের নম্বরের বিশেষ ভূমিকা নেই। বাস্তব জগতে যে বুদ্ধিমান সে এগিয়ে যায় না, কিন্তু সাহসী অবশ্যই এগিয়ে যায়। আর্থিক প্রতিভার জন্য দুটোরই দরকার, জ্ঞান এবং সাহস। লেখককে যখন কেউ জিজ্ঞেস করে কেন আমি আমার আর্থিক আইকিউ করে তোলা নিয়ে মাথা ঘামাবো, অথবা কেন আমি আর্থিকভাবে সাক্ষর হব, লেখক উত্তর দেয় আরও বেশি বিকল্প পাওয়ার জন্য। বেশিরভাগ লোক শুধু একটাই সমাধান জানে, আরও পরিশ্রম করো, অর্থ জমাও আর ধার নাও। তাই আপনাকে আর্থিকভাবে সাক্ষর হতে হবে যদি আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করতে চান। যা ঘটে গেছে তা গ্রহণ করে আরও উন্নতি করতে চান। খুব কম লোক বোঝে যে ভাগ্য তৈরি করা যায়, যেমন অর্থ। আর আপনি যদি আরও অর্থ উপার্জন করতে চান, তাহলে আরও পরিশ্রমের বদলে আপনার আর্থিক বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিক ঘটনা ঘটার জন্য অপেক্ষা করতে চান, তাহলে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন, কিন্তু এটা কিছুটা এরকম হবে যে যাত্রা করার আগে আগামী 5 মাইলের সব ট্রাফিক লাইট সবুজ থাকবে এই আশায় বসে থাকা। আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তি হলো আমাদের মস্তিষ্ক। এটাকে যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা মুহূর্তকালের মধ্যে প্রচুর ধন সৃষ্টি করতে পারে। অনেক লোক শুধু চুক্তির মাধ্যমে শূন্য থেকে কোটিপতিতে পরিণত হচ্ছে। তারা এটা করছে শুধুমাত্র তাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে। লেখক তার এক অভিজ্ঞতার কথা আমাদের সাথে ভাগ করেন। 1990 সালে ফিনিক্সের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। ওই সময় যে বাড়িগুলোর দাম $1,00,000 ছিল, ওগুলি $75,000 পাওয়া যাচ্ছিল। লেখক স্থানীয় রিয়েল এস্টেটের অফিসের বদলে দেওয়ালে হয়ে গেছে এমন অফিসে বা আদালতের সিঁড়িতে সুযোগের অপেক্ষা করতে লাগলেন। কারণ ওইখানে $75,000 বাড়িগুলি 30,000, 20,000 বা তা আরও কমে পাওয়া যাচ্ছিল। তিনি তার এক বন্ধুর কাছে $25,000 ধার নিলেন এবং সেই টাকা দিয়ে একটা বাড়ি কিনলেন ও $75,000 বাড়ি $60,000 পাওয়া যাচ্ছে এমন একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন। বাড়িটা কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে গেল। তিনি তার বন্ধুকে $25,000 ফিরিয়ে দিলেন এবং অতিরিক্ত $200 ফিরিয়ে দিলেন সুদ হিসাবে। এভাবে তিনি কিছু মুহূর্তের মধ্যেই $25,000 সৃষ্টি করে ফেললেন। এটা তিনি করতে পেরেছিলেন শুধুমাত্র তার আর্থিক জ্ঞানকে কাজে লাগিয়ে। আর্থিক জ্ঞান 4টি পদক্ষেপের মধ্যে দিয়ে তৈরি হয়। আর্থিক সাক্ষরতা, সংখ্যা পড়বার ক্ষমতা। আপনি যদি সাম্রাজ্য করতে চান, এটা অত্যাবশ্যক দক্ষতা। আপনার হাতে যত বেশি টাকার দায়িত্ব থাকবে, আপনাকে তত নিখুঁত হতে হবে, তা না হলে ব্যর্থতা সুনিশ্চিত। বিনিয়োগের রণনীতি, যার মানে অর্থ দিয়ে অর্থ তৈরি করার ক্ষমতা। বাজারে ধাত বোঝাও, সরবরাহ ও চাহিদার বিষয়ে জানা। বাজারের সাধারণ নিয়ম, যার চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম, তার দাম বেশি, এবং যার চাহিদা কম কিন্তু সরবরাহ অত্যধিক, তার দাম কম। আইন, অ্যাকাউন্টিং, কর্পোরেট, রাজ্য ও জাতীয় নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকা। এর জন্য আইনি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র কোনটি আইনসম্মত এবং কোনটি বেআইনি সেই বিষয়ে সচেতন থাকা। লেখক যা করেন তা আমাদের করতে বলছেন না, এটা শুধু একটা উদাহরণ মাত্র। যদি সুযোগটা বেশ জটিল হয় বা মনে হয় আপনি সেটা বুঝতে পারছেন না, তাহলে সেটাতে বিনিয়োগ না করাই উচিত। যদি আপনি জানেন আপনি কি করছেন, তাহলে এটা জুয়া নয়। এটা জুয়া তখনই হবে যখন শুধু একটা লেনদেনের অর্থ দেন আর ভগবানের কাছে লাভের প্রার্থনা করেন। তবে হ্যাঁ, আর্থিক খেলায় ঝুঁকি সবসময় থাকে। আমরা শুধু এটাকে একটা সীমা পর্যন্ত কমাতে পারি, কিন্তু শেষ করতে পারি না। তাই যদি আপনি আর্থিকভাবে সফল হতে চান, ঝুঁকি তো আপনাকে নিতেই হবে। কাজে ঝুঁকি না এড়িয়ে তার মোকাবিলা করার চেষ্টা করুন। ষষ্ঠ শিক্ষা, শেখার জন্য কাজ করুন, অর্থের জন্য নয়। 1995 সালে সিঙ্গাপুরে এক খবরের কাগজে ইন্টারভিউ দেওয়ার সময় এক অল্প বয়সী মহিলা রিপোর্টার লেখককে জিজ্ঞেস করেন কীভাবে তিনি তার মতো বেস্ট সেলিং অথর হবেন। লেখক তার লেখাগুলি পড়ে প্রভাবিত হয়েছিলেন এবং তাকে তার এক বন্ধুর কাছে বিক্রির কৌশল শেখার উপদেশ দেন। মহিলা রিপোর্টারটি এটা শুনে রেখে যান, কারণ তার কাছে ইংরেজি সাহিত্যের মাস্টার ডিগ্রি ছিল। তাই তিনি বিক্রি করা কাজকে তুচ্ছ বলে মনে করেন। এই পৃথিবী বুদ্ধিমান, প্রতিভাবান, শিক্ষিত আর সহজাত গুণসম্পন্ন মানুষে পূর্ণ।
কিন্তু তারা প্রচুর ধন সম্পত্তি তৈরি করতে পারে না, কারণ প্রচুর ধন সম্পত্তি তৈরি করার জন্য জরুরি একটা নতুন দক্ষতা যা তাদের মধ্যে নেই। লেখক ওই মহিলা রিপোর্টারের সম্বন্ধে বলেন, যদি তিনি তার জায়গায় থাকতেন তাহলে তিনি বিক্রি কোর্সের সাথে বিজ্ঞাপন লেখার কোর্সও নিতেন এবং পরে একটা বিজ্ঞাপন এজেন্সির চাকরি করতেন ওটাকে ভালোভাবে বোঝার জন্য। যখন লেখক ইউএসের মেইন একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরোলেন এবং স্ট্যান্ডার্ড ওয়েল অফ ক্যালিফোর্নিয়ার ট্যাঙ্কের নৌবহরে চাকরি পেয়েছিলেন, তার গরিব বাবা খুব খুশি হয়েছিল। ওখানে তাকে শুধুমাত্র 7 মাস কাজ করতে হতো, বাকি মাসগুলি ছুটি থাকতো। তিনি যদি চাইতেন সহজে ছুটির দিনগুলিতে কাজ করেও তার বেতন দ্বিগুণ করতে পারতেন। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও 6 মাস পর তিনি চাকরি থেকে ইস্তফা দেন এবং প্লেন চালানো শেখার জন্য মেরিন কোর্সে যোগদান করেন। স্কুল কলেজে এখন জনপ্রিয় হচ্ছে বিশেষজ্ঞ হওয়া, অর্থাৎ আপনাকে আরও বেশি অর্থ উপার্জন করতে হলে আপনার কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন। লেখকটি গরিব বাবা তাই বিশ্বাস করতেন, তাই তিনি শেষ পর্যন্ত ডক্টরেট ডিগ্রি উপার্জন করেছিলেন। এর মস্ত একটা সমস্যা হচ্ছে, যদি আপনি কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হন তাহলে তার বাইরে অর্থ উপার্জনের আর কোনো পথ থাকে না। তাই লেখকের ধনী বাবার উল্টো মত ছিল, তুমি নানা বিষয়ে অল্প অল্প করে শিখে রাখো। এর কারণ একটা বিশাল সাম্রাজ্য চালাতে হলে আপনাকে তার প্রত্যেকটি অংশের বিষয়ে সামান্য জ্ঞান রাখতে হবে, নচেৎ সাম্রাজ্য ধ্বংস হতে বেশি সময় লাগবে না। লেখক স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়াতে জাহাজ চালাতে চাননি, তিনি সেখানে শিখতে গিয়েছিলেন কীভাবে আন্তর্জাতিক স্তরে ব্যবসা করতে হয়। সেটা শেখা হয়ে গেলে তিনি মেরিন কোর্সে যোগদান করেন, প্লেন চালানোর জন্য নয়, কীভাবে দলের নেতা হওয়া যায় তা শেখার জন্য। এরপর 1973 সালে প্লেন চালানো ছেড়ে দিয়ে তিনি ভিয়েতনামে ফিরে জেরক্স কর্পে চাকরি শুরু করেন। এখানে তিনি বিক্রির কাজ শিখতে চেয়েছিলেন। ধীরে ধীরে তিনি সবচেয়ে সেরা বিক্রির প্রথম 5 জনের মধ্যে থাকতে শুরু করলেন। লেখক আবার ইস্তফা দেন এবং 1977 সালে তিনি তার প্রথম কোম্পানি শুরু করেন। জব কথাটি জাস্ট ওভার ব্রোক এই 3টি কথার সমন্বয়ে গঠিত, অর্থাৎ দেওয়ালিয়া সামান্য উঁচুতে। যেহেতু স্কুল আর্থিক জ্ঞানকে কোনো জ্ঞান বলে মনে করে না, তাই বেশিরভাগ কর্মী তাদের আর্থিক সংস্থানের পরিধি থেকে জীবন কাটিয়ে দেয়। তারা কাজ করে, অর্থ উপার্জন করে আর বিল জমা দেয়। কর্ম পরিচালনার অন্য একটা সাংঘাতিক দিক হচ্ছে, কর্মীরা ঠিক ততটাই পরিশ্রম করে যাতে তাদের চাকরি না যায়, অন্যদিকে মালিকরা ঠিক ততটাই বেতন দেয় যাতে তারা চাকরি না ছাড়ে। এর শেষ পরিণাম হলো বেশিরভাগ কর্মী জীবনে এগোতেই পারে না। তারা তাই করে যা তাদের শেখানো হয়েছে, একটা নিরাপদ চাকরি বেছে নেয় যা কোনোদিনই তাদের আর্থিকভাবে সফল করতে পারবে না। লেখক অল্প বয়সীদের উপদেশ দেন এমন একটা কাজ খুঁজছে যাতে রোজগার কম হলেও তা থেকে নতুন এবং দামি কিছু দক্ষতা শেখা যায়। এই ইঁদুর ধরে ফাঁদে পা দেওয়ার আগেই তাদের দেখা উচিত তারা কিসে দক্ষ হতে চায়। লেখক যখন জেরক্স কর্পে বিক্রির কাজ শুরু করেন, তার গরিব বাবা লজ্জিত ছিলেন, কিন্তু তার ধনী বাবা তাকে নিয়ে গর্ব ছিল। তাই আমাদের চিন্তা করা উচিত আমাদের কাজ দীর্ঘদিনে আমাদের কোথায় নিয়ে যাবে। অর্থ এবং নিরাপত্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে শুধু এর জন্য কাজ না করে অন্য একটা দক্ষতা শেখাতে মন দিতে হবে, কারণ আপনি যত একটি বিষয়ে সুদক্ষ হবেন আপনার অর্থ উপার্জনের সুযোগ ততই সীমিত হতে থাকবে। উদাহরণস্বরূপ, একটা প্লেনের পাইলটকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাহলে তার কাছে অন্য কোনো কাজ থাকবে না যা থেকে ততটা পরিমাণ অর্থ উপার্জন করে দেবে। লেখকের মতে সেলিং এবং মার্কেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা হয়তো আর নেই। সেই মহিলা রিপোর্টারটি, যিনি বেস্ট সেলিং অথর হতে চেয়েছিলেন কিন্তু বিক্রির কৌশল শিখতে চাননি, তিনি যদি বিক্রির কৌশল শিখে ফেলতেন তাহলে হয়তো তিনি সত্যিই বেস্ট সেলিং অথর হয়ে যেতেন। তিনি আমাদের একটা উদাহরণ দিয়ে বোঝান, আমাদের অনেকে হয়তো ম্যাকডোনাল্ডের থেকে সুস্বাদু এবং ভালো বার্গার বানাতে পারবো, কিন্তু আমরা কেন ম্যাকডোনাল্ডের মতো সফলতা পাচ্ছি না? কারণ ম্যাকডোনাল্ড বার্গার বানাতে সুদক্ষ না হলেও ব্যবসার অন্য দিক, মার্কেটিং এবং সেলিংয়ের বিষয়ে তার জ্ঞান আছে। সত্যিকারে ধনী হবার জন্য আমাদের দেবার ক্ষমতা থাকা দরকার। লেখকের গরিব বাবা বলতেন, আমার কাছে যখন অতিরিক্ত অর্থ থাকবে আমি দেব, কিন্তু সমস্যাটা হচ্ছে কখনো অতিরিক্ত কিছু থাকতো না। তাই তিনি আরও কঠিন পরিশ্রম করতেন বেশি অর্থ উপার্জনের জন্য। অর্থ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটি হলো দাও তাহলে তুমি পাবে, আর লেখকের ধনী বাবা তাই বিশ্বাস করতেন। অন্যদিকে লেখক গরিব বাবার মত ছিল আগে পাও তারপর দাও। অর্থ সংক্রান্ত এই সূত্রটি প্রায় সব ক্ষেত্রে প্রযোজ্য।